আছে আমাদের সমাজের চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভের অংশ হয়ে এই ধরনের লজ্জাজনিত কাজ কি করে একজন ব্যক্তি করতে পারে, সম্পাদন করতে পারে, আমার যে সেটা প্রশ্ন। যাই হোক, আমি সেই কারণে আমরা ধাপে ধাপে বিভিন্নভাবে আলোচনা করব এবং সবার সমক্ষে ব্যাপারটা আসুক। তাই আমি যেমনটি করে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, সবার ভেতর একটা নেগেটিভ ভাব গেছে, সেইটাকে আমি পরিবর্তন করতে চাইছি পজিটিভিটির দ্বারা। আমি পজিটিভ নিয়ে হামেশা আলোচনা করি এবং মানুষকে নেগেটিভের মাঝখানেও পজিটিভ শিক্ষার জন্য রাস্তা করে দেই। আমি সবসময় বরাবরই করতে থাকি এইরকম। এবং আমি আজকের এই আলোচনা ডাকার পেছনে এটাই অর্থ ছিল যে আমরা যেন একটা নেগেটিভ যা হয়ে গেছে ওটার থেকে হয়তো মানুষের দৃষ্টিভঙ্গিটা সেই দিকে আসবে। এই নেগেটিভটাতে অনেক কিছু ভালো হয়ে গেল, যে মানুষ এইটার দিকে তাকাতে পারবে যে এইরকম মানুষরাও এই সমাজে আছে এবং তাদের ব্যথা বেদনা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের জীবনধারাটা কীরকম হয় সেটা সম্বন্ধে জানা উচিত এবং সেটা মানে দূরে ঠেলে দেওয়ার মতন কিছু না, সেটার পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সমবেদনা একটা ভাব দেখানো, তাদের সাথে হয়ে তাদেরকেও সাথে নিয়ে এগিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য প্রত্যেকেরই। সেই কারণেই আমাদের এই আলোচনা। আমি আলোচনার শুরুতে আমাদের সাথে যে আছে মোহিনী, রূপক, দেব, ওকে আমি বলবো যে ওদের সাথে কি হয়েছিল সংক্ষিপ্তভাবে ও বলবে এবং আপনাদের জানান দিয়ে এই আলোচনা শুরু হবে। নমস্কার সবাইকে। এখানে আসার লিগা কারণ আমরা প্রচণ্ডই ভয়ভীত হয়ে গেছিলাম না, কারণ আমরা জানতাম না যে আমার সাথে কি হয়েছে। তো আমরা পুরোপুরিভাবে সাপোর্ট করছে তনুদি, শুভদা, তারা খুবই সাপোর্ট করছে, কারণ সেই সময় আমরা সাপোর্ট করার মতো কেউ আসছিল না। মানে আমরা এই অবস্থায়, এই সিচুয়েশনে আসছিলাম যে আমরা কি করব, হয়তো আমরা কাছে সুইসাইড করা ছাড়া কোনো রাস্তায় আসছিল না। তখন হঠাৎ আমরা অ্যাকচুয়ালি 8 তারিখে আমরা সবাই প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। আমরা নিজের মতো করে প্রোগ্রামে গেছি এন্ট্রি নিয়ে। তো আমরা সেখানে সবাই ডান্স করতেছি, সবাই প্রোগ্রামে আসছিলাম। তখনই দুজন রিপোর্টার, তার নামটা আমি জানি না, বাট দেখলে হয়তো বা চিনা যাবো, তারা কি করছে আমার সাথে অশ্লীল আচরণ করার চেষ্টা করছে। আমরা ডান্স করতেছি নর্মালি, তাই না, আমরা বডিতে টাচ করতেছে বা বিভিন্ন ধরনের অনেক কিছু করার চেষ্টা করতেছে। তখন আমরা তাই আটকানোর চেষ্টা করি, বডিতে টাচ করবেন না, এইসব পছন্দ করি না, আমরা জাস্ট ডান্স করতে আইছি। তো তাই নিয়ে আমার যে ফ্রেন্ডসরা ছিল, মানে আমার সাথে সঙ্গম, তপুদা আজকে আইতে পারছে না, কারণ বাড়িতে অনেকই ভেজাল চলতেছে, কারণ হেডে হয়তো বা বাড়ি থেকে বাইরে করে দিতে পারে, হেড পার্লারও বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা সাথে যা ছিল তার সাথেও খুব খারাপ আচরণ করার চেষ্টা করতেছিল তাই নিয়ে। তো তাই নিয়ে এটা করার পরে আমরা কারোই পাত্তা দিছি না তাই নিয়ে। তো প্রোগ্রাম শেষ প্রায় 10:44-এর দিকে আমরা সবাই বাইর হয়েছি, প্রোগ্রাম শেষ। ওইখানে অনেক ছেলেমেয়েরা রয়েছিল। হ্যাঁ, তো আমরা আয়া পড়তেছি বাড়িতে। তখন হঠাৎ করে বটতলার কাছে আইতেই কিছু পুলিশ আমরা ঘেরাও করে ধরছে, প্লাস রিপোর্টার। হ্যাঁ, ওই 2জন রিপোর্টার আসিল ওইখানে। তারা এই কোশ্চেন করতেছিল, যারা ওই বাড়ির মধ্যে আসিল, আমরা শরীরে টাচ করতেছিল, তারাই আমরা কোশ্চেন করতেছে তারা ছেলে না মেয়ে, তারা কি। হ্যাঁ, তো তারপরে পুলিশরা আমরা কইতেছে এই গাড়ির বউ। তারপর তারা শুধু আমরা অ্যাটেক করার চেষ্টা করতেছিল যে তোরা গাড়ির বউ আনেন, কিন্তু বিপরীত খুব খারাপ হইব, তোরা গাড়ির বউ। আমরা কি দোষ করলাম? আমরা না করছি ড্রিঙ্ক, না করছি কিছু, আমরা তো সমাজে কিছু খারাপ কিছু করছি না। সবাই যেমন প্রোগ্রাম করতেছে, আমরা একটু প্রোগ্রামে গেছি, আমরা এরকম তোরা শুনছি তোরা ডান্স করস, তোরা ডান্সের মধ্যে গিয়া টাকা ইনকাম করস। আচ্ছা, এমন প্রুফ আছে কোনো আমরা ডান্স করতে গিয়ে আমরা টাকা ইনকাম করি? আমরা সবাই আমরা হয়তো বা নারী সত্তা নিয়ে জন্মগ্রহণ করছি, ঠিক আছে, আমরা নিজেরা নারী ভাবি, কারণ আমরা হরমোনের ডিসব্যালেন্স বা আমরা নিজেরা প্রত্যেক সময় আমরা নিজেরা সত্তা নিয়ে অনেকটা লড়াই করি, কারণ সমাজ কোনোদিন আমরা মাইনা নিছে না। বাট কিছু লোক আমরা প্রচুর সাপোর্টে আসিল, তার লিগা হয়তোবা সেখানে অনেক লোকরা সাপোর্টে কথা বলতেছিল, কিন্তু ওই 2জন রিপোর্টার যে আসিল তারা আমরা কোনোভাবেই করতেছিল না। তারা আমরা কইতেছে তারা ড্রেস খুললা দেন ওইখানে। হ্যাঁ, তো পুলিশরা কি করছে, খুব ভালোভাবে আমরা নিয়ে গেছে। 2জন মহিলা পুলিশ আসিল, তারা কইতেছে তোমরা রাগ করো না, তোমরা পুরুষ পুলিশ তো তারা একটু করবো। আমি না ম্যাম, আমরা তো কোনো দোষ নাই, আমরা শুধু কেড়ে ধরে নিতেছে। ও এখন তো লকডাউন 9টার দিকে, আমি 9টার দিকে লকডাউন, এরকম তাইলে অন্য মানুষ আছে বলতেছে না চলো কিছুই তো না, হ্যাঁ ওখানে তোমরা ছেড়ে দেবো।
তারপর নিয়ে গিয়া ওইখানে আমরা ভিতরে ঢুকাইলো ওমেন্স পিএসএ ঢুকানোর পরে অনেক তারা রিপোর্টাররা এলো। রিপোর্টার আওয়ার পরে ওইখানে পশ্চিম থানার থেকে 2জন পুলিশ আইছিল, জ্যাকেট পরানো ছিল, নামটা দেখছি না, কালো কইরা তাই না, হয়তো বা অফিসারই দিব, তাই না কইতাছে তারার ভিতরে কি আছে সব খুল। হ্যাঁ, তারার ভিতরে যা আছে সব খুল, ব্রা আছে ব্রাটা খুল, হ্যাঁ যা আছে সব খুল। হ্যাঁ সরি আমার মানে সরি, তো যা আছে সব খুল। আমি বলছি স্যার অ্যাকচুয়ালি আপনি হয়তো বা চিনতে পারতেছেন আমরা কিন্তু নারী সত্তায়, হ্যাঁ আমরা কিন্তু নিজেরা নারী ভাবি, কারণ আমরা এলজিবিটি কমিউনিটি থেকে বিলং করি, আপনি জানেন তো এলজিবিটি আবার গীতা। হ্যাঁ তোরা সব খুল। হ্যাঁ তাই মহিলাটা কি করছে, তোরা খুলতে পারতেছ, আমি খুলি, ওই পুলিশ মহিলাটা কি করছে, শার্ট আলগি মারছে, ঠিক আছে নিজে। তারপরে আমরা খুব ভয়, হ্যাঁ আমরা মানে খুব ডরে যাচ্ছিলাম, হয়তো বা মানে আমার এখনো হাত কাঁপতেছে। তো তারা কি করছে, তারা সাথে সাথে কাইন্দা দিছে, আমি কিছু তোরা ডরাইস না। হ্যাঁ তো তারারে কি করছে, ওই পুরুষ লোকটা খুব জোরে চড় লাগাইছে সবাই, ঠিক আছে খুবই চড় দিছে গালের মধ্যে, 3 জনের আমারই দিতে আইছিল, আমি মাথাটা এমনভাবে নোয়াইলাইছি তাই আমার পিঠের মধ্যে দিছে। তারপরে মহিলাটা কি করছে, আমরা টাইম না খুলছে, ঠিক আছে আমরা ড্রেস খুলছে, আমি কোনোভাবেই খুলছি না, আমি ভাবছি হয় আমি ওইদিকে যদি আমার মরণ হয় আমি মরে যাবো, বাট আমি আমার ড্রেস খুলতাম না। হ্যাঁ কারণ আমি আমার সম্মানকে খুব রক্ষা করি, হয়তো বা তারা সম্মান নাই, আমার সম্মান আছে, ঠিক আছে, কারণ এত ভালগার মহিলা না আমরা। কারণ তো তারা কি করছে এমনভাবে আমার ড্রেস খুলছে, তারপরে ড্রেস খোলার পরে ওই পুরুষ লোকটা ওইদিকে দাঁড়াই আসছিল, ঠিক আছে। আমি কিছু আমরা মহিলাদের সামনে কমফোর্টেবল, প্লিজ আপনারা যদি দেখতে চান আমরা অবশ্যই মানে আপনারা দেখেন, বাট এখানে জানে কোন পুরুষ লোক, আমরা থাকলে কি হয়েছে, খুল কিছুই তো না। তারপর কিছু রিপোর্টাররা ওইখানে ঢুকতেছে, ওই 2জন যে রিপোর্টার ছিল তাই নেওয়া ছিল, ও ঠিক আছে আমরা ভিডিও করতে পারুন ম্যাম, তারারে বাইর করে দিছে, রিপোর্টাররা বাইর করে দিছে। তারা আসছিল খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ওই পুলিশরা, ঠিক আছে, একজন পুলিশ কইছে, তার অপোজিটে আরেকজন সেম কথাটারে রিপ্লাই করে কইছে, খুবই খারাপ কথা, ঠিক আছে, তো সেটা কোয়ার মতো আমার নাই। তারপরে আমরা কইছে ড্রেস খুলতে, ঠিক আছে আমরা কইছে না খুলতাম না, তারা আমরা ওপেন করাইছে, আমরা না আমার যে ফ্রেন্ডসরা ছিল তারা সবাই ওপেন করাইছে, ও তারা ভিডিও কর, পুলিশরা অনবরত আমরা ফটো তুলে যেতেছিল, ওইখানের কনস্টেবল যারা পুলিশ আছিল সবাই অনবরত, তারা কোনোদিন দেখছে না। হ্যাঁ তারা এমনভাবে, তাহলে দেখা যায় আমরা যেভাবে ড্রেস খোলাইছে, হ্যাঁ আমরা সবাই কি সুরক্ষিত হয়ে আমরা একটা পুলিশের কাছে, বাট আমার মনে হয় পুলিশরা আর রিপোর্টারে ওই দিন আমাদের ধর্ষক আছিল। হ্যাঁ কারণ আমরা এদিন তারার কাছে হয়তো বা আমরা সাপোর্টের লিগা যাই, ঠিক আছে কোনো সময় বা কোনো মেয়ে, তো তারা কি কারণ আমরা ধরছে সেটাও জানছি না, কিন্তু আমরা কি দোষ ছিল, কারণ ওইখানে তো আর নারীবাদী যারা নারীরা এমনভাবে মানে ধর্ষিত করা হয়, তারা তো কোনো আইনত কোনো মানে ইয়ে করা হয় না, আমরা তো কোনোই দোষ করছি না, তো আমরা শুধু তারা ড্রেস খোলা হয়েছে। আচ্ছা ভালো কথা, ড্রেস খুললা তারা কি করছে, আমরা মহিলা থানার টিকা পশ্চিম থানার মধ্যে আমরা হাঁটাই লয়ে গেছে, ঠিক আছে ড্রেস খুললা ওই সময়। তো কি করছে, ওই যে রিপোর্টারটা ছিল তারা আবার টাইমে পিছন দিয়ে কইতেছে, ওই দেখ ওর ঠান্ডা লাগতেছে, মনে হয় ঠান্ডা লাগতেছে, তাই নিয়ে কইতেছে। আমি মানে আমার তো খুবই লজ্জা, আমি মুখটা ঢেকে রাখছি। তো তারা সবাই ঢুকছে ভিতরে, অনেকের খালি গাওয়া ছিল, মানে আমার যে ফ্রেন্ডসরা ছিল, তো তারা সবাই খালি গাও, আমারও আমি জ্যাকেট দিয়ে রাখছিলাম। তারপরে কি করছে, যাওয়ার পরে আমরা ইয়েতে গেছি পরে তারা বিভিন্নভাবে হাসি ঠাট্টা, মানে কি আমরা কি কোনো অন্য গ্রহের প্রাণী, মানে তারা এমনভাবে আমরার উপরে অ্যাটাক করতে চাইতেছে, মানে তুলনার বাইরে। তারপরে আমরা ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে আমরা মানে প্রচণ্ড খিদা, কারণ আমরা কিছু খাইছি না। হ্যাঁ আমরা তো তখন বাড়িতে যেতেছিলাম, কারণ তখন বেশি বাজে না। তো তাই নিয়ে কী করছে, আমরা কইতেছে আচ্ছা বউ কিছুই তো না, ঠান্ডা লাগতেছে নিচে বউ। হ্যাঁ আমরা সবাই দাঁড়িয়ে নিছি, কারণ আমরা বুঝছি না ওইখানে। হ্যাঁ তারপরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পেটে খুবই খিদা, তারপর আমরা সবাই বইয়া গেছিল, আমার প্রচণ্ড ঘুম পাইতেছিল। হ্যাঁ কারণ আমার শরীরটা খুবই টায়ার্ড হয়ে গেছিলো, এত মানে তারা আমার উপরে অত্যাচার করছে। হ্যাঁ তারপরে কি করছে, তারা বলতেছে তোমরা এমনভাবে মেয়ে সাজো কেন? বলছি স্যার এটার উপরে আপনি কথা বলতে পারেন না। হ্যাঁ 377 বার্ডি আমরা রাইটস দিছে, আমরা যা খুশি তা করতে পারো। হ্যাঁ আমরা সমাজের সব নিয়ম নীতি মানিয়ে চলতেছি, আমরা সমাজের কোনো অন্য আলাদা কিছু না, আমরা আলাদা চোখে দেখার মতো আমরা এমন কিছু পাপও করছি না। হ্যাঁ বা আমরা সমাজের ধর্ষক না, আর আমরার দ্বারা কোনো নারীরা কোনোদিন ধর্ষক হয় না, ঠিক আছে। তো
তো ধর্ষিত হয় না। তারপরে কি করছে, তারা বলতেছে ঠিক আছে ঠিক আছে তোমরা তোমরা ড্রেসটি ফুরানো। হ্যাঁ আমি বলছি তারা মানে তারার সামনে তারা খুব মানে কুদৃষ্টিতে আমরা দিকে চাইরা ছিল। তার ওইখানে কিছু টাওয়াল ছিল, টাওয়াল দিয়ে আমরা নিজের একটা ঠেক্কা নিছি ওইখানে, ঠিক আছে, কারণ কিছু করার নাই, খুবই ঠান্ডা। তো আমার লোকে যারা আছে তার বলতেছে খুব খিদা পাইছে কিছু, তো তারা কিছু খাবার দিছে না রাত্রেবেলার থেকে সকালবেলা কিছুই দেওয়া হয়েছে না। তারপরে এত রাত্রেবেলা কারে ফোন করুন, তারা ফোনও রেখা দিছে, তারপরে সকালবেলা হয়েছে পরে সকালবেলা হয়েছে পরে তারা তোমরা করো, তোমার মোবাইলের পাসওয়ার্ড খোলো। বলছি হ্যাঁ শিওর, পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড খুলছি। তোমরা পাসওয়ার্ড খোলার পরে তারপর তারা আমার মোবাইল চেক করছে, মোবাইল চেক করার পরে দেখছে কিছু পাইছে না। তারপরে কি করছে তারা আপনার জোর জবরদস্তি অ্যারেস্ট ওয়ারেন্ট লেখাইছে যে তোমরা যে আর কোনোদিন তোমরা ফিমেল ড্রেসে আর কোনোদিন বাড়িতে না। হ্যাঁ অ্যারেস্ট ওয়ারেন্টে তারা লেখাইছে যে তোমরা কোনোদিন বাড়িতে না, লেটারে তোমরা আর কোনোদিন বাড়িতে না। আমি বলছি কেন স্যার, আমরা কি দোষ করছি? আমরা তো কোনো দোষ নাই। হ্যাঁ আর আপনারা জানেন এলজিবিটি আবার কি ফার্স্ট শুনলাম। হ্যাঁ তাহলে এলজিবিটি কি তাহলে ফার্স্ট শুনছি, আচ্ছা ভালো, আমরা তো ওখানে কান্দাছি, এই কান্দন লাগতো না চুপ থাক। আর অনবরত ওইখানে হাসি ঠাট্টা করতেছে, ওইটি ছেলে ওই মহিলাটা আবার কইতাছে ও নেন একটারে বিয়া করে নেন। হ্যাঁ ওই পুলিশরা কইতাছে হ্যাঁ নেন একটারে বিয়া করে নেন। তারপরে আমরা তখনই কি করবো, আমরা কিছু করি না। আমি বলছি ম্যাম প্লিজ এইসব করেন না, কারণ আমরা আগেও এলজিবিটির ব্যাপারে প্রোগ্রাম করছি যাতে সমাজটা কিছু বুঝে। হ্যাঁ অ্যাকচুয়ালি তারা এত খারাপ ব্যবহার করছে যা কোয়ার মতো না, ঠিক আছে। তো তারপরে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট লেখাইছে, তারা আমরা জোর জবরদস্তি তারা লেখাইছে। হ্যাঁ আমরা যাতে মানে করি। তো আজকে আমরা কালকে সানডে আসছিল, কালকে যাইতে পারছি না। আজকে তনুদি আমরা মানে এত আইতে পারছে না। আজকে তনুদি প্লাস শুভদা আমরা ফোন করে বলছি যে তনুদি কিছু একটা করো, আমরা কিছু একটা করতেই পারি, কিন্তু আমরা মান সম্মান নাই, আমরা হয়তো বা সুইসাইড করে মরতেই, কারণ আমরা পাড়া তো জায়গা দিত না কোনো কেন, কারণ মানুষ আমরা আর পারতেছে না, খুব খারাপ চোখে দেখতেছে, সবাই ভাবতেছে যে আমরা খুবই খারাপ একটা মানুষ। হ্যাঁ আসলে তো তারা জানে না আমার সাথে ঘটনা কি হয়েছে, কারণ ওই রিপোর্টারটা আমরা খারাপভাবে ধরতে ছিল, ওই রিপোর্টারটাই আমরা নামে এইসব ফেক নিউজ ছড়াইছে যে আমরা নাকি টাকার বিনিময়ে আমরা বার ডান্স করি। হ্যাঁ আমরা নিজের প্রফেশনে একটা মেকআপ আর্টিস্ট, খুব কষ্ট করি। আজকে আমরা মেকআপ ক্যান্সেল হয়ে যেতেছে তাই নিয়ে আমরা ঘর ছাড়া হইতে হইতেছে। হ্যাঁ আমরা বাড়িতে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, আমরা ঘর ছাড়া অলরেডি। আমরা কি করবো, আমরা নিজেরাও বুঝতেছি না এখন কি করবো। আমরা কাছে হয়তো বা সুইসাইড করানো ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ পরবর্তী সময় আমরা জানি আমরা রুফরে অ্যাটেকও হইব, আর যদিও অ্যাটেক করে আমি জানি কারা করবো, এই রিপোর্টাররা বা পুলিশরা। কারণ অখনই আমরা যখন গেছি যে আমরা রাইটসের লিগা, তখন পুলিশরা না কইরা দিছে, কারণ তারা অলরেডি তারা কথা হয়ে গেছে, ঠিক আছে, তারা না কইরা দিছে ওই দিক থেকে। তো আমি জানি, ঠিক আছে। তো আমি আমার এতটুকুই সবার কাছে অনুরোধ, এই মেসেজটা যতটুকু আমার সাথে হয়েছে আমরা এটার রাইটস চাই। হ্যাঁ আর সিএম এর কাছে আমার এতটুকু অনুরোধ, কারণ এই হয়তোবা তাইনে ওই বিষয়টা দেখছে। হ্যাঁ কারণ তাইনে আমাদের আগরতলার সম্মানীয়, আমরা খুব সম্মান করি তাইনে। হ্যাঁ আমরা চাই তাইনে এই বিষয়টা নিয়ে একটু ভাবুক, চিন্তাধারা করুক, তারার বিষয়ে একটু দণ্ডনীয় অপরাধ নেওয়ার চেষ্টা করুক, আর আমরা নিয়ে যাতে তারা একটু ভাবে। হ্যাঁ আমার সিএম এর কাছে অনুরোধ, তাইনে যাতে আমরা নিয়ে একটু ভাবে যে আমরার মতো মানুষরা এই সমাজের মানুষ, আমরা রক্ত মাংসে গড়া, আমরারও ফিল আছে, আমরারও ভালোবাসার অধিকার আছে। হ্যাঁ তো তাইনে এটা নিয়ে যাতে খুব বড় একটা কিছু করে, আমার তাইনের কাছে অনুরোধ রইল। আপনারা কতজন ছিলেন? আমরা 4 জন ছিলাম। কোন জায়গায় আপনারা ডান্স করছিলেন? আমরা ডান্স করছিলাম, প্রোগ্রামে গেছি, ওখানে ডিজে নাইটটা ছিল তো সোনারতরীতে। তো আমরা জাস্ট নর্মালি আমরা এন্ট্রি নিয়ে আমরা সবাই গেছি ওখানে, আমরার মতো ডান্স করতেছিলাম আমরা ফ্রেন্ডসরা। তো তাইনে যে রিপোর্টার 2 জন ছিল তারা খুব খারাপভাবে আমার সাথে বিহেভিয়ার করতেছিল। প্রোগ্রাম ছিল ওইটা জাস্ট ডিজে নাইটটা ছিল, প্রত্যেক মান্থে ওইখানে হয়, তো তাই আমরা গেছি আর কি। ওই প্রোগ্রাম টাইম কয়টা হবে? টাইম 10:44 ওই টাইম। তখন আমরা আয়া পড়তেছি বাড়িতে, ওই টাইমেই আমরা ধরছে তারা। কি কারণ, আমরা কোনো দোষ নাই, আমরা না কোনো কিছু করছি। আপনারা এতক্ষণ শুনতেই পেলেন ঘটনাটা। না উনি আসলে উনির মাথার চুল নাই, আমি হয়তো ওনার দেখতে চিনি। ঠিক আছে, আমরা এতক্ষণ শুনলাম ওই দিনের কি ঘটনা হয়েছিল। এমনিতেও মিডিয়াতে এতই আলোচনা হয়েছে বা এতই
ভিডিও দেখানো হয়েছে নেগেটিভভাবে, এটার অরিজিনাল ঘটনাটা কি বা কি হয়েছিল ওইটার সাথে কোনো মানে কানেকশনই নেই ভিডিওতে, ঠিক আছে? তাতে না। তারপর আমার একটা কথা, আমি ভিডিওতে যা দেখতে পেলাম ওইখানে কেউ একজন উল্লেখ করছিল বারবার ছেলে হয়ে মেয়ে সাজাটা বা মেয়েদের সাথে চলাফেরা করাটা ওইটা একটা ক্রাইম। বলেন তো কোথায় আছে লেখা সেই ক্রাইমটা? আমার জানতে হবে কোন আইনে লেখা আছে, কোন সংবিধানে দেওয়া আছে, কোন জায়গাতে দেওয়া আছে, কোন ধারায় আছে, সেটা আমাকে বলতে হবে। সেই যেই ব্যক্তিই থাকুক, তা পুলিশেরই ব্যক্তি হোক আর রিপোর্টারই হোক, না জেনে এত মূর্খের মতন এত বড় একটা কথা বলে দিল। আমরা যদি ভাবি রিপোর্টাররা চতুর্থ স্তম্ভে আছে, তারা সমাজের গঠন করে, তারা সঠিক একটা সংবাদ, সত্য সংবাদ উপস্থাপন করে, মানুষের ধারণাকে তৈরি করে, সমাজকে তৈরি করে, এইরকমই কি সমাজ তৈরি হবে আমাদের? আমাদের সমাজকে এইরকমই তৈরি হবে? মামলা নিয়েছে আপনাদের বিরুদ্ধে? হ্যাঁ, পুলিশ কোনো মামলা নিয়েছে কি? আচ্ছা, আমরা গেছিলাম ওখানে, তো ওরা নিতে চাইলো না, বললো যে এইখানে এটা নেওয়ার জায়গা না। তো কোথায় আমাদের এগেনস্টে নেয়নি, আমাদের এগেনস্টে না, ওদের থেকে একটা জাস্ট একটা লিখিত রাখলো যে তুমি ক্রস ড্রেস করতে পারবে না, ক্রস মেকআপ করতে পারবে না। এইটাও তো ওনার রাইট না। এটা অফিসার যিনি ছিলেন ওনার নামটা কি বা ওনার এটা কি দেখেছেন আপনি? অ্যাকচুয়ালি উনি জ্যাকেট পরানো ছিল। যাই হোক, আমরা এটার জন্য আমি চাইছি যে আমার এটা আবেদন এই প্রেস ক্লাবের কাছে, আপনাদের সাংবাদিক মহলের কাছে, তা চিত্র সাংবাদিক হোক বা ব্যাপারের যারাই আছে, আমি দোনো তরফেই একই রকমের আবেদন রাখছি যে এইটার একটা সুরাহা করা হোক, ঠিক আছে? যেমন করে ভাইরাল করে একটা ভিডিওকে এত নোংরানোভাবে একদম দেখানো হয়েছে, মানবিকতার তো মানে কোনো জায়গাতেই এটা ল্যাশ ফ্যাশ কিচ্ছু নেই, একদম যত নিচে নামতে পারে মানুষ তার উদাহরণ রাখলো ত্রিপুরার মিডিয়া, ঠিক আছে? আপনারা খারাপ ভাববেন না কেউ আমাকে, আমি বলতে বাধ্য হলাম কথাটা। এখন আমি দেখতে চাই আমার এই উপস্থিতিতে কতটুকু পজিটিভিটি ছড়াতে পারে ত্রিপুরা রাজ্যে, আমার সোচ্চার আওয়াজে কতটুকু মানুষ পজিটিভভাবে আমার সাড়া দেয়। আমি সবার কাছে অ্যাপিল করছি এই ব্যাপারটা নিয়ে যে যতটুকু পারুক, আওয়াজটা কতটুকু অবধি বুলন্দ হয়, কত দূর অবধি পৌঁছায়, সরকারের অবধি পৌঁছাতে পারেন কিনা আপনারা, এবং এটার সঠিক সুরাহা হয় কিনা। আচ্ছা, এটার আইনগত দিকগুলি ওরা আলোচনা করবে, আমি ওদেরকে বলছি। মোহিনী যা বললো যে ওকে ওর থেকে লিখে রাখা হয়েছে যে ও কখনো মেয়েদের মতো কাপড় পরবে না, মেয়েদের মতো ড্রেস পরবে না, ঠিক না মোহিনী? মেয়েদের মতো আচার আচরণ করবে না। ভারতের সাংবিধানিক রাইট আছে ওর যেরকম চায় সেরকম চলার। 2014 15 এপ্রিল নানসা জাজমেন্ট এসছে ফ্রম দ্য অনারেবল সুপ্রিম কোর্ট যে কোনো কেউ নিজের জেন্ডার যাকে বলে সেটা নির্ধারণ করতে পারবে। সেটা এখন একটা অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুসারে যে কোনো কেউ নিজের সেলফ আইডেন্টিফিকেশন করতে পারবে। আজকে যদি আমি বলি যে আমি মেয়ে, দ্যাট মিনস আমি মেয়ে, আমার সেলফ আইডেন্টিফিকেশন ইজ আলটিমেট। তার জন্য আমার না কোনো সার্জারির প্রয়োজন, না আমার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন। আমি যদি মনে করি আজকে আমি মেয়ের শরীরে একটা ছেলে, তাহলে আমি ছেলে। তাহলে কেন অথরিটি থেকে এদেরকে প্রশ্ন করা হয় যে বা বলা হয় যে তুমি ছেলে হয়ে মেয়ের কাপড় পরতে পারবে না বা মেয়ে হয়ে ছেলে হয়ে মেয়েদের সাথে চলতে পারবে না? ওটা তো এগেনস্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন, এগেনস্ট দ্য জাজমেন্ট অফ অনারেবল সুপ্রিম কোর্ট, এগেনস্ট দ্য অ্যাক্ট অফ দ্য ট্রান্স অ্যাক্ট। ওদেরকে আরো বলা হয়েছে যে দেখাও তোমরা কি, তোরা তো ওমেন, হোয়াট এভার ট্রান্স ওমেন ইজ ওমেন। সেটা কি আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে কাপড় খুলে দেখাও তুমি মেয়ে? তাহলে তো যে কোনো মেয়েকেও জিজ্ঞেস করা যেতে পারে যে তুমি কাপড় খুলে দেখাও তুমি কি আছো, ভিতরে কি আছে তোমার। আমার ফিজিক্যাল স্ট্রাকচার, আমার ফিজিক্যাল বডি তো ডিফাইন করছে না আমি ছেলে না মেয়ে। আমার জেন্ডার তো আমার সাইকোলজি, আমার মাথাতে। উনি আমাদের লয়ার, উনি আইনগত দিকটা একটু বুঝিয়ে বলবেন। প্রথমত আপনারা সবাই এসেছেন, এটাই ভালো লেগেছে যে একটা কমিউনিটি যে উইকার সেকশন ফিল করছে, তার অস্তিত্ব নিয়ে আজকে সে লড়াই করছে। এটা ঠিক প্রকৃতিগত দিক থেকে সে ছেলে, কিন্তু তার মননের চিন্তনে সে জন্মসূত্র থেকেই সে যখন বুঝতে শিখেছে সে একটা মানুষ, ঠিক তখন থেকে সে নিজেকে মেয়ে হিসাবে নিজেকে তৈরি করতে চেষ্টা করেছে। স্বাভাবিকভাবে এই সমাজে এই রকম যারা একটু
মানে অস্তিত্বের লড়াই করে, তারা স্বাভাবিকভাবে একটা উইকার সেকশনের মধ্যেই পড়ে। এই উইকার সেকশনের সাথে আমাদের সমাজের যারা শিক্ষিত, অপেক্ষাকৃত, যারা বুঝে, যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, তাদের করণীয় কাজটা যেটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে, এবং উনি একদম যথার্থ বলেছেন, নেগেটিভ ওয়েতে দেখানোর চেষ্টা হয়েছে। এটা অন্তত একজন মেয়ে হিসাবে, একজন ত্রিপুরা রাজ্যবাসী হিসাবে আমাদের লজ্জা। এবং আমি বলবো না, আমাদের রাজ্যের যে সাংবাদিক বন্ধুরা তারা প্রতিদিন এই রাজ্যকে কিন্তু সুনামের স্বাক্ষর দিয়ে গেছেন। আমি ব্যক্তিগতভাবে অনেক সাংবাদিক বন্ধুকে কিন্তু আমার কর্মজীবনের মধ্য দিয়ে খুব ভালো বন্ধুত্বের মতো করে আমি পেয়েছি, এবং তাদের চিন্তা ভাবনা কিন্তু আমি জানি তারা এত নোংরামি করতে পারেন না। জানি না ওই দিন ওই সময় একজন বা দুজন কেন এই রকমের ঘটনাটা করলেন, এটা কিন্তু সত্যি লজ্জাজনক বিষয় রয়েছে। এবং আমার মানে চিন্তায় মনে হচ্ছে যে 377 যেটা নিয়ে আমরা প্রায় সময় কথা বলি, এটা কিন্তু মূলত ওমিট করার চেষ্টা হয়েছে। এটা লিগ্যাল আর ইললিগ্যাল কোনো জায়গায় কিন্তু যাওয়া হয়নি, একটা ওমিট একটা সেকশনের মধ্যে রাখার চেষ্টা হয়েছে। কি যে কেউ যদি চায় যে আমি মেয়ে হয়ে ছেলের মতো আমি আচরণ করবো, আমি একটা পার্টনার নেব, সেটা তার ব্যক্তিগত বিষয়, সেখানে কিন্তু প্রশাসন তাকে বাধা দিতে পারে না। কিন্তু এর মানে এই না যে আমি সমাজকে এটা দিয়ে নেগেটিভ একটা রেট ইম্পোজ করবো, এটাও বিষয় না। কিন্তু ওনারা যেহেতু সমাজের কোনো ক্ষতি করছেন না, তাহলে সমাজ কেন ওনাদেরকে ক্ষতিকারক বস্তু হিসেবে তুলে ধরবেন? এইটুকুনি প্রশ্ন। এবং আইনের উপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে মানবতা। আমি ওনারা কোন কমিউনিটি বিলং করে এটা আমার কাছে মুখ্য বিষয় না। আমি যেহেতু জুরিস্টিক সেক্টরে কাজ করি, আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে উনি একজন মানুষ, অ্যাজ এ হিউম্যান বিং ওনার অধিকার আছে ওনার সম্ভ্রম রক্ষা করা। ছেলেদের কি লজ্জা নিবারণের জন্য কাপড় পরে না ছেলেরা? না ওরা নেংটু থাকে? এরকম হয়? তাহলে ছেলেকে যেমন ভাবে আমি বিবস্ত্র করতে পারি না, একই রকম ভাবে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মেয়েরাও কিন্তু করতে পারি না। এবং মেয়েরা স্বাভাবিকভাবে সমাজের একটা সম্মানীয় জায়গায় থাকে। কেন? ওনারা হচ্ছেন আমার মা, ওনারা হচ্ছেন আমার দিদি, ওনারা হচ্ছেন আমার বৌদি, ওনারা হচ্ছেন আমার বোন, আমার স্ত্রী, এরকম ভাবে কিন্তু একটা বিশেষ মর্যাদার জায়গায় রাখে। ওনারা যখন বলছিলেনই যে আমি মহিলা সত্তায় বিশ্বাসী, আমার চিন্তনে মননে মহিলা বিরাজ করছে, তখন এইরকম নোংরামোটা না করলেও চলতো প্রশাসনিক স্তর থেকে। এই জন্য আমি মনে করি যে ওনারা হয়তো বা গেছেন, এফআইআর করতে চাইছিলেন, উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে গেছেন, তো স্বাভাবিকভাবে লিমিটেশন অফ মাইন্ড, আমাদের যে দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতা কিছু কিছু মানুষের মধ্যে বিরাজ করে, সেই দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতার দরুন তাদের অধিকার থেকে হয়তো আমরা বঞ্চিত করলাম। যারা এই দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতার মধ্যে আছেন, আমিও অনুরোধ করব যে আইনটা কি ওদের জন্য স্পেসিফিক করে বলুন। আইনটা কি ওদেরকে রক্ষা করবে, মানে ট্রান্সজেন্ডার হিসেবে না, অ্যাজ এ হিউম্যান বিং তাদের জন্য তারা কি আইনের দ্বারস্থ হতে পারে? না আপনারা কয়েকজন মূর্খের স্বর্গে যারা বাস করছেন, প্রশাসনের স্তরে আছেন, ওনারা ঠিক করবেন যে আপনাদের দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতার মধ্যে আটকে যাবে তাদের রাইট। এই জন্যই সমস্ত ভারতবর্ষের মধ্যে ট্রান্সজেন্ডার হোক বা জেন্ডার নন কনফর্মিং, জেন্ডার নন বাইনারি যারা আছেন, ওদের জন্য এক আইন আর ত্রিপুরা রাজ্যে কি আলাদা আইন? এখানে কি ট্রান্সজেন্ডার আইডেন্টিফাই করার অধিকার নেই? ওরা যে কালকে বিপর্যস্ত হলো, ওদের পরিবার, ওদের কেরিয়ার, ওদের খাবার পড়ার এভরিডে হ্যারাসমেন্ট আশেপাশের চতুর্দিকে, ওটার ড্রাইভার কে গ্রহণ করবে? সমাজ ওদের পরিবারকে কিরকম ভাবে আইডেন্টিফাই করবে আমরা তো জানি। আমরা তো সমাজের এইরকম চিন্তা ভাবনাগুলো বুঝি, কিন্তু ওই পরিবারগুলোকে রক্ষা করা কিন্তু আমরা যারা শুভবুদ্ধি চেতনা সম্পন্ন মানুষ, আমাদের দায়িত্ব। সাংবাদিক হোক, সে একটা লয়ার হোক, সে একটা আমজনতা হোক, কর্মচারী হোক, সবার উচিত এই সমস্ত যারা অস্তিত্বের সঙ্গে লড়াই করছেন, নিজের সত্তাকে জগতের কাছে তুলে ধরার জন্য লড়াই করছেন, তাদের সংগ্রহ বেদনা এবং সহমর্মিতা জানানো এবং তাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে তাদের সঙ্গে দেওয়া। এটা আপনি মানবাধিকার কথা বললেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা ন্যাশনাল ট্রান্সজেন্ডার যে নালসা অ্যাক্ট আছে, তাতে কোনো হায়ার কোর্ট কোনো কোথাও কি পিটিশন করা হচ্ছে, কোনো ভাবা হচ্ছে লিগ্যাল রিপোর্টের কথা? যেটা দরকার ছিল, যেটা সিম্পলি আমরা করি, আমরা হ্যারাস হলে, ভিকটিম হলে আমরা এফআইআর করি। ওরা এফআইআর করেছেন, কিন্তু
কোনো কারণে এফআইআরটা নেওয়া হয়নি, আমরা FIR টা অন্য একটা নেওয়া জায়গায় হয়নি। আবার যাবো, আমরা আবার ট্রাই করবো। নেওয়া হয়নি যে কারণেই হোক, এটা আপনারা বুঝতেই পারছেন কেন নেওয়া হয়নি, এন্টারটেইন করা হয়নি ওনাদেরকে। তারা পরবর্তী স্টেপে যাবে এবং প্রয়োজন যদি পড়ে তারা পিআইএল করবেন। এই সেক্টর কিন্তু ওদের জন্য খোলা আছে। পরবর্তী স্টেপ কথা বলছি, মানে পরবর্তী স্টেপ কি হবে, মানে ফার্দার অ্যাটেম্প টু ফাইল রেজিস্টার এফআইআর অথবা ডাইরেক্ট লিগ্যাল রিকোর্স? আমরা আমাদের মতো করে লড়াই, মানে লিগেল লড়াইটা লড়বো ওদের জন্য, এবং আগামী দিন আপনারা সবাই বুঝতে পারবেন যে আমরা কোন দিকে এগোচ্ছি। এখন না তাদের বধির কানে আওয়াজ